একটি শান্ত রাতের ঘুমের পর আমাদের দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিন শুরু হলো। আজকের দিনের লক্ষ্য এই শহরের কিছু ইতিহাস আর আত্মার ছোঁয়া খুঁজে পাওয়া। তাই আমরা বেরিয়ে পড়েছি আজ দার্জিলিং শহরের কিছু বিশেষ স্থান ঘুরে দেখব বলে। আজ আমরা ঘুরে দেখব এই বিশেষ 9টি জায়গা। আমাদের সাথে চলুন, আপনারাও একসাথে ঘুরে আসি। আমাদের প্রথম দর্শনীয় স্থান ছিল ঘুম মনাস্ট্রি। দার্জিলিং শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে ঘুম শহরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8000 ফুট উচ্চতায় এই মঠটি অবস্থিত। চলুন ঘুরে দেখি এই মঠের কিছু অংশ, সাথে আপনাদের সাথে শেয়ার করি এই বিশেষ স্থানের কিছু অজানা ইতিহাস। এই মঠটি লামা সেরাব গ্যাটসো 1850 সালে প্রতিষ্ঠা করেন। এটি ইগা চেওলিং মঠ নামেও পরিচিত। এই মঠ তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুগ শাখার অনুবর্তী। মঠে মৈত্রেয় বুদ্ধের একটি 15 ফুট লম্বা মূর্তি রয়েছে। এছাড়া বুদ্ধের শিষ্য চেনরেজি ও চোঙ্গপার ছবিও আছে। মঠের দেওয়ালে আপনারা বৌদ্ধ ধর্ম ও তিব্বতী শিল্পের নানান চিত্রকর্ম দেখতে পাবেন। মঠটিতে কিছু মূল্যবান বৌদ্ধ ধর্মগ্রন্থের সংগ্রহও রয়েছে। আমাদের পরের দর্শনীয় স্থান ওয়ার্ল্ড পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পল। এরপরে আমরা পৌঁছলাম দার্জিলিংয়ের অন্যতম দুটি জনপ্রিয় স্থান জাপানিজ টেম্পল এবং ওয়ার্ল্ড পিস প্যাগোডা বা বিশ্ব শান্তি স্তূপ। দুটি স্থান একদম পাশাপাশি, এখানে কোনো রকম প্রবেশ মূল্য নেই। চলুন সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাক। অন্যান্য পিস প্যাগোডার মতন এটিও জাপানি বৌদ্ধ সন্ন্যাসী ও নিপ্পনজান মিয়োহাজি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নিচিদাৎসু ফুজির তত্ত্বাবধানে তৈরি হয়। এর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল 1972 সালের 3রা নভেম্বর এবং উদ্বোধন হয় 1992 সালের 1 নভেম্বর। উচ্চতা 28.5 মিটার, ব্যাস 23 মিটারের কাছাকাছি। অন্যান্য পিস প্যাগোডার মতন এখানেও বৌদ্ধের জীবনের 4টি গুরুত্বপূর্ণ অধ্যায় যথা মহাভিনিষ্ক্রমণ, মহাসম্বোধি, ধর্মচক্র প্রবর্তন এবং মহাপরিনির্বাণ কংক্রিটের মাধ্যমে খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া বুদ্ধের জীবনের নানান দিকগুলি এই ওয়াল পিস প্যাগোডার দেওয়ালে খোদাই করা হয়েছে। পিস প্যাগোডা থেকে নেমে আমরা গেলাম জাপানিজ টেম্পলে। এই জাপানিজ টেম্পলের অপর নাম নিপ্পনজান মিয়োহাজি বৌদ্ধ মন্দির। 1972 সালে দোতলা এই সাদা ভবনটি জাপানি রীতিতে তৈরি হয়েছিল। মন্দিরে ঢোকার সাথে সাথেই আপনি ফুজি গুরুজির একটি ছবি দেখতে পাবেন। এরপর কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠলে আপনি সুবিশাল প্রার্থনা কক্ষে পৌঁছাবেন। আপনি সঠিক সময় এলে প্রধান পুরোহিতকেও প্রার্থনা করতে দেখতে পাবেন। এই অস্থির যুদ্ধের সময় শান্তির প্রার্থনা খুবই দরকারি। জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা দুটি খোলার সময় সকাল 4:30 থেকে
বিকেল 7টা অবধি। প্রার্থনার সময় সকাল 4:30 থেকে সকাল 6টা অবধি, আবার বিকেল 4:30 থেকে সন্ধে 6:30 অবধি। দার্জিলিংয়ের নৈসর্গিক সৌন্দর্যের মাঝে এক অমূল্য রত্ন রক গার্ডেন আমাদের তৃতীয় পয়েন্ট। শুধু গাছপালা আর পাহাড় নয়, এ যেন প্রকৃতি আর মানুষের মিলনে গড়া এক অনন্য সৃষ্টি। আমরা পৌঁছালাম রক গার্ডেনের সকালবেলার ঝলমলে রোদে। চারপাশে ছিল পাহাড়ি হাওয়ার কোমল ছোঁয়া, দূর থেকে ভেসে আসছিল জলপ্রপাতের শব্দ, শান্তির এক অনুরণন। প্রকৃতির কোলে গড়ে ওঠা এই মাঝারি আকৃতির উদ্যানটি সাজানো হয়েছে সুশ্রীভাবে। পাথরের মাঝে পায়ে চলা পথ, নানান রঙের ফুলের সারি আর ছোট ছোট ঝর্ণার ধারা। গার্ডেনটি একাধিক স্তরে গঠিত, প্রতিটি স্তর যেন নতুন এক চমক। পাহাড় কেটে তৈরি করা হয়েছে বসার জায়গা, যেখানে বসে আপনি উপভোগ করতে পারেন জলপ্রপাতের ঝর্ণার ধ্বনি আর পাখির ডাক। পরিবার কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর জন্য আদর্শ স্থান এটি। হাঁটাহাঁটি বা নিঃশব্দে প্রকৃতিকে উপভোগ সবই করা যায় এখানে। স্থানীয় কারিগরদের হাতে তৈরি কিছু হস্তশিল্পও এখানে চোখে পড়বে। এখানকার ট্র্যাডিশনাল ড্রেস আপনি পরে ফটোও তুলতে পারেন। এখানকার হস্তশিল্প যেমন দৃষ্টিনন্দন, তেমনি স্থানীয় সংস্কৃতির ছোঁয়া এনে দেয়। আর যদি খিদে পায়, তবে আশেপাশেই পাওয়া যাবে স্থানীয় খাবারের দোকান, গরম মোমো কিংবা দার্জিলিং চা। মন ভরে উঠবে স্বাদে আর গন্ধে। অক্টোবর থেকে জুন এই সময়টাই সবচেয়ে উপযুক্ত রক গার্ডেন ঘুরে দেখার জন্য। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে এবং 3 ঘন্টা সময় দিলেই আপনি পুরো সৌন্দর্য উপভোগ করতে পারবেন। প্রবেশ মূল্য খুবই সাধ্যের মধ্যে। বড়দের জন্য মাত্র 20 টাকা, ছোটদের জন্য 10 টাকা আর বিদেশিদের জন্য 50 টাকা। দার্জিলিং শহরের কেন্দ্র থেকে রক গার্ডেনের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। সহজেই ট্যাক্সি বা প্রাইভেট গাড়িতে পৌঁছে যাওয়া যায়। আমাদের পরের পয়েন্ট ছিল অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের এক বিখ্যাত চা বাগান অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। আর এটা বলতে পারি, আমি কখনোই ভাবিনি মাত্র 20 মিনিট এখানে কাটিয়ে এতটা শান্তি পাবো। সত্যি বলতে, আমরা যখন শহর থেকে এখানে আসছিলাম, ভেবেছিলাম চা বাগান মানে শুধুই ঘুরে দেখা আর ছবি তোলা, কিন্তু এখানে এসে বুঝলাম এটা তার চেয়েও অনেক বেশি। চলুন আপনাদেরও একটু ঘুরে দেখাই। এই যে চারপাশে যত দূর চোখ যায়, সবুজ আর সবুজ। চা গাছগুলো এমনভাবে সাজানো, মনে হচ্ছে কেউ যেন এক একটা লাইন এঁকে রেখেছে। বাতাসে এক ধরনের হালকা ঘ্রাণ, কিছুটা চা পাতার, আবার একটু যেন সাইট্রাসের গন্ধও আসে। আর একটা জিনিস খেয়াল করলাম, এখানে যেন সময়টা অনেক ধীরে চলে। আমি ইচ্ছে করেই একটু চুপ করে হাঁটছিলাম, শুধু বাতাসের শব্দ, মাঝে মাঝে পাখির ডাক আর আমার পায়ের আওয়াজ। এমন পরিবেশে দাঁড়িয়ে থাকলে নিজেকে একদম নতুন করে চিনতে ইচ্ছে করে। জীবন তো সবসময় দৌড়, কিন্তু এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে একটু থেমে যাওয়াটাও দরকার। আর ওই দূরে কিছু চা শ্রমিক কাজ করছে, তাদের দিকে তাকিয়ে বুঝলাম এই সুন্দর চা বাগানের পিছনে আছে তাদের কঠোর পরিশ্রম। প্রতিদিন সূর্য ওঠার আগেই তারা কাজে নেমে পড়েন। আমরা তো শুধু কাপটা হাতে নিই, কিন্তু এক একটা পাতার পেছনে যে এত গল্প, সেটা এখানে এসেই টের পেলাম। চা বাগানে এসে ছবি না তুললে চলে। যারা নেচার ফটোগ্রাফি ভালোবাসেন, তাদের জন্য স্বপ্নের মতো জায়গা।
আমরা এখানে খুব বেশি সময় থাকিনি, মোটে 20 কি 25 মিনিট হবে, কিন্তু এই অল্প সময়ে মনে হচ্ছে মনের ভেতরে অনেকটা শান্তি এসে বসে গেছে। শুধু ঘোরবার জায়গা না, এটা একটা অভিজ্ঞতা। আপনারা যারা দার্জিলিং আসবেন, একবার চা বাগানে অবশ্যই আসবেন। শুধু দেখবেন না, একটু দাঁড়িয়ে চোখ বন্ধ করে এই জায়গাটাকে অনুভব করবেন, তাহলেই বুঝবেন কি বলছি। এই যে এখন দাঁড়িয়ে আছি তেনজিং রকের সামনে। এটা দার্জিলিং এর একটা খুব জনপ্রিয় অ্যাডভেঞ্চার স্পট। দেখতেই পাচ্ছেন বিশাল একটা প্রাকৃতিক পাথরের গঠন। এখানেই অনেক পর্যটক রক ক্লাইম্বিং করতে আসে। আর সবচেয়ে দারুণ ব্যাপার সেটা হলো এর নাম রাখা হয়েছে তেনজিং নোরগের নাম অনুসারে, মানে সেই এভারেস্ট বিজয়ী কিংবদন্তি। এখন এখানে ছোটদের জন্যও ট্রেনিং হয়, চাইলে আমরাও চেষ্টা করতে পারি। টিকিট মূল্য 100 টাকা। জায়গাটা ঘুরতে এলেই যেন অ্যাডভেঞ্চার স্পিরিট মনের মধ্যে জেগে ওঠে। তাই দার্জিলিংয়ে এলে অবশ্যই আসবেন এখানে। আমরা এখন এসেছি দার্জিলিং চিড়িয়াখানাতে, যার নাম পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। সরোজিনী নাইডুর কন্যা পদ্মজা নাইডুর নামে এই চিড়িয়াখানার নামকরণ। এখানে হিমালয়ান রিজিয়নের বিভিন্ন প্রাণী, এমনকি লুপ্তপ্রায় প্রাণীরাও এখানে রয়েছে। এই চিড়িয়াখানার প্রবেশ মূল্য 110 টাকা। ক্যামেরা আনলে অতিরিক্ত 10 টাকা আরও। এখানে রয়েছে হিমালয়ান গড়াল, ব্ল্যাক বিয়ার, সাম্বার ডিয়ার, আলপাকা, মিসমিতাকিন, যা কিনা আবার ভুটানের জাতীয় পশু, বার্কিং ডিয়ার ইত্যাদি। এদের দেখার পর আমরা গেলাম হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ঘুরে দেখতে। স্যার তেনজিং নোরগে এই ইনস্টিটিউটটি তৈরি করেছিলেন। এখানে পর্বতারোহণের প্রশিক্ষণ দেওয়া হয়। আমরা এখানে প্রশিক্ষককে ট্রি টপ ক্লাইম্বিং এর ট্রেনিং দিতে দেখলাম। এরপর আমরা ঘুরে দেখলাম HMI এর মিউজিয়ামটি। এর ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই আপনাদের সাথে ভাগ করে নিতে পারলাম না। তবে মিউজিয়ামটির ভেতরে যা আছে তা অবাক হয়ে দেখতে হয়। ভেতরে স্যার এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগের বহু স্মৃতিচিহ্ন, তাদের এভারেস্ট জয়ের দুর্লভ মুহূর্তকে সংরক্ষণ করে রাখা হয়েছে। তাছাড়া লক ক্লাইম্বিংয়ের বিভিন্ন জিনিসপত্র এখানে ডেমো হিসাবে প্রদর্শিত হচ্ছে। মিউজিয়াম থেকে বেরিয়ে এই চিড়িয়াখানার মুখ্য আকর্ষণ দেখতে পেলাম।
স্নো লেপার্ড, স্নো উলফ, রয়্যাল বেঙ্গল টাইগার। নিজের মনে আপন খেয়ালে ঘুরে বেড়াতে দেখলাম দক্ষিণের রায়কে। এত কাছ থেকে তো আলিপুরেও দেখা যায় না। এরপর আমরা গেলাম বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে। আসলে এখানে এলে আপনি একসাথে 4টে পয়েন্ট দেখে নিতে পারবেন। এর ভেতরেও যথারীতি ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা দেখলাম সাদা বাঘ। আর সকলের নয়নের মণি রেড প্যান্ডাকেও। এই রেড প্যান্ডাদের এখানে সংরক্ষণ করা হয় ও তাদের কৃত্রিমভাবে বংশবিস্তারে সাহায্য করা হয়। পরবর্তীতে রেড প্যান্ডাদের তাদের স্বাভাবিক বাসস্থানে ফিরিয়ে দেওয়া হয়। আর এই কাজের জন্য দার্জিলিং চিড়িয়াখানার খ্যাতি বিশ্বজুড়ে। আমরা মোটামুটি এখানে 2.5 ঘন্টা মতো ছিলাম। এইসব হিমালয়ের প্রাণীদের কাছ থেকে দেখার অভিজ্ঞতা তাই একদমই আলাদা, একদম অন্যরকম। আপনারাও আসলে এই অনুভবটি করতে পারবেন। আমাদের পরবর্তী গন্তব্য ছিল রামকৃষ্ণ মিশন, কিন্তু দুঃখের বিষয় সেখানে নির্মাণ কাজ চলার কারণে সেটা বন্ধ ছিল। তাই আমরা গেটের কাছ থেকে ঘুরে আসতে বাধ্য হয়েছি। সবশেষে আমাদের ড্রাইভার অ্যালেক্স আমাদের মল রোডের কাছে নামিয়ে দেয়। আজকে ভ্রমণের জন্য খরচা হয় 3200 টাকা, কিন্তু তার বিনিময়ে যে অভিজ্ঞতা পেলাম তার কোনো মূল্যই হয় না। এই পাহাড়, এই সকাল, এই ঝর্ণার শব্দ সব মিলিয়ে জীবনের এক অনন্য দিন। আর সেদিনের গল্প আমরা তুলে রাখলাম এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আসছে 3য় পর্ব, যেখানে আমরা যাব দার্জিলিংয়ের আরও কিছু অফবিট লোকেশন ঘুরে দেখতে। সঙ্গে রাখুন
ভ্রমণ এক্সপ্লোরিং নিয়ার বাই। ভালো থাকবেন।